আর ভেতরে মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরই সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামবেন হামজা চৌধুরী। আমি আবারও বলি, হামজার মাঠে নামার ভেতর দিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল হয়ে যাবে না, এমনকি এশিয়ান কোয়ালিটির কোনো দলও হয়ে যাবে না। কিন্তু এটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটা ঘটনা। কেন বড় ঘটনা সেটা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করছি, প্রয়োজনে আবার আলাপ করব। কিন্তু আজকে একটু বলতে চাই যে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা, এফএ কাপ জেতা একটা খেলোয়াড় বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সি পর্যন্ত পৌঁছালো, এই পৌঁছানোটা আসলে কিভাবে ঘটলো? এটা এমন না যে হামজা চৌধুরী শুরু থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে লিঙ্ক ছিল, বা এখান থেকে প্রস্তুত হয়ে ইংল্যান্ডে গেছে বাংলাদেশ টিমে চলে আসছে। এরকম সাধারণ একটা গল্প না, এটা একটা রীতিমতো থ্রিলার গল্প, অ্যাডভেঞ্চার থ্রিলার গল্প। এই থ্রিলার গল্পের ভিতর দিয়ে সে এখানে আসছে, এবং সেই গল্পটার পিছনে অনেকগুলো মানুষের অবদান আছে। সেই জায়গাটায় দুটো মানুষকে আমি স্পেশালি আলাদা করব, যে দুটো মানুষ আমাদেরকে এই গল্পটা একটা পরিণতিতে নিয়ে আসছেন। একজন হচ্ছে আরেফিন জিসান, ডক্টর আরেফিন জিসান। ওনাকে চিকিৎসক হিসাবে যত বেশি, তার চেয়ে বেশি আসলে পরিচয় করায় দেওয়া হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের সম্ভবত গত 1-1.5 দশকের সবচেয়ে কার্যকর সমর্থকদের একজন। আরিফিন জিসানের একটা বিশাল অবদান আছে, সেই অবদানটার গল্প বলবো আমরা। এবং এর মাঝখানে আমার ছোট ভাই, আমার কলিগ রাশেদুল ইসলাম, সে এখন অবশ্য আবার ফুটবলে ফিরে গেছে, ফর্টিজের ম্যানেজার। রাশেদেরও একটা বড় ভূমিকা আছে। দুজন মিলে আসলে একটা অ্যাডভেঞ্চার গল্প লিখছে। আমার সুযোগ থাকলে আমি শুধু এই গল্পটা নিয়ে একটা উপন্যাস লিখে ফেলতাম। এখন তো আর সেই বয়সও নাই, সেই শক্তিও নাই, ফলে সেই গল্পটা আসে না। আপনাদের বলে শোনাই, উপন্যাস তো লিখতে পারবো না, উপন্যাসের মতো গল্পটা বলে শোনাই। গল্পটা শুরু 2016 সালে, আমাদের এই ডাক্তার আরেফিন জিসানের হাত ধরে। তখন উনি একদম কলেজ পড়ুয়া ছাত্র। সেই সময়টায় উনি ফুটবলের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। এমনকি লুডভিগ ডি ক্রুয়েফ আমাদের যখন ন্যাশনাল টিমের কোচ ছিলেন, তখন উনি ওই বালক অবস্থায় বাংলাদেশ টিমের ভিডিও অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। মানে একেবারে পিচ্ছি তখন। উনি মাত্র কলেজ শেষ করে তখন মেডিকেলে ভর্তি হয়েছেন। সে অবস্থায় এরকম গুরুতর একটা দায়িত্ব পালন করছেন। কিন্তু তার মূল যে পরিচয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এখন দেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, সেটা হচ্ছে উনি ফেসবুকে একটা গ্রুপ চালাতেন। গ্রুপটার নাম বাংলাদেশ ফুটবল ওয়াকিং উইথ দ্য ড্রিম। এই গ্রুপটাকে দেখে এবং ওনাদের কার্যকলাপ শুনে আমার যেটা মনে হয়েছে, তাদের একটা বড় কাজ ছিল ট্যালেন্ট স্পট করে বেড়া, বাংলাদেশি ট্যালেন্ট স্পট করে বেড়ানো। আপনারা দেখছেন না, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার গ্রুপ থাকে। কেউ বিমান স্পট করে বেড়ায়, বিভিন্ন জায়গা থেকে বিমানের ল্যান্ডিং, বিমানের টেক অফ, ফ্লাই, এগুলো রেকর্ড করে বেড়ায়। আবার অনেকে আছে স্ট্রম স্পটার, তারা ঝড়ের উৎসে যাওয়ার চেষ্টা করে, ঝড় খুঁজে বের করে, ঝড়ের ছবি তোলে। এরকম ডাক্তার জিসানদের মূল কাজ ছিল অনলাইনে ঘোটাঘুটি করা, ঘোটাঘুটি করে খুঁজে বের করা যে পৃথিবীর কোন প্রান্তে কোথায় বাংলাদেশি কেউ আছে, বাংলাদেশি কোন ফুটবলার আছে, কোন লিগে খেলতেছে। সাধারণত ওনারা লোয়ার ডিভিশনগুলোতে খুঁজতেন যে এইসব জায়গায় থাকলেও থাকতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ। এরকম করতে করতে 2014-15 দিকে ওনরা প্রথম আবিষ্কার করলেন যে ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ এবং তার আশেপাশে 2-4টা বাংলাদেশি খেলোয়াড় আছে। 2016 সালে জিসান একেবারেই কাকতালীয়ভাবে ইংল্যান্ডের একটা পত্রিকার একটা ফিচার পেয়ে গেলেন যে ইংলিশ কিছু ট্যালেন্ট, যাদেরকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলো খুঁজতেছে, তারা স্পট করতেছে, তাদের স্কাউটরা এই ট্যালেন্টদের নিয়ে করা একটা ফিচার পেয়ে গেলেন ডক্টর জিসান। এবং ওখানে দেখলেন যে একটা নাম হচ্ছে হামজা চৌধুরী। 2016 সাল, তখন কিন্তু হামজা চৌধুরী একদম পিচ্ছি। হামজা চৌধুরীর নামটা দেখে জিসানের যেটা মনে হলো যে চৌধুরী, চৌধুরী মানে তো বাংলাদেশের বলেও হতে পারে। উনি তখন গোটাগুটি শুরু করলেন হামজা চৌধুরীকে নিয়ে কোথাও কিছু পাওয়া যায় কিনা, তার বাবাকে, তার মাকে, কোথাও কোনো রিলেশন বের করা যায় কিনা। ঘুরতে ঘুরতে ক্ষীণ একটা সূত্র পেয়ে গেলেন যে হামজা চৌধুরীর মায়ের বাড়ি সম্ভবত বাংলাদেশে। ফলে ওনরা গ্রুপে এই দাবিটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন এবং নানাভাবে খোঁজ খবর লাগাচ্ছেন যে কে কীভাবে জানতে পারে। এখন এই জায়গাটা মজার একটা জিনিস জানতে পারলাম, জিসান ভাই আমাকে বললেন যে এই রকম স্পটিং কিন্তু শুধু বাংলাদেশে ওনরা করেন তা না, বিশেষত থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোর অনেক গ্রুপ আছে যারা এরকম নিজের দেশের জন্য ট্যালেন্ট স্পট করে বেড়ায়। তার মধ্যে ইন্ডিয়ান কতগুলো গ্রুপের সঙ্গে আমাদের এই জিসান ভাইদের রীতিমতো লাগালাগি আছে।
প্রায়ই দেখা যায় যে একই খেলোয়াড়কে ইন্ডিয়া এবং বাংলাদেশ দাবি করতেছে, এবং এরকম কিছু ঘটনা নাকি ঘটছেও বিভিন্ন সময়, যে একজন খেলোয়াড় সে অ্যাকচুয়ালি বাংলাদেশি, তাকে ইন্ডিয়ান ট্যালেন্ট স্পটাররা প্রুভ করে ফেলছে যে সে ইন্ডিয়ান, ফলে তার নামের পাশে ইন্ডিয়ার ফ্ল্যাগ বসে গেছে। এরকম ঘটনাও ঘটছে। হামজা চৌধুরীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল। আপনারা জানেন যে চৌধুরী নামটা কিন্তু একটু কনফিউজিং। একেবারে খাঁটি হিন্দু ব্রাহ্মণ ও চৌধুরী আছে, মানে ব্রাহ্মণ শব্দটা বললাম আসলে বোঝানোর জন্য যে হিন্দু ধর্মে তো আবার অনেক জাতপাতের ব্যাপার আছে, তো সর্বোচ্চ জাত হচ্ছে ব্রাহ্মণ, এখানে কিন্তু চৌধুরী আছে। আবার একদম অভিজাত মুসলিমও চৌধুরী আছে। হামজা নামটাও কোনো ডিসিশনে পৌঁছায় দেয় না। এটা ঠিক হামজা শব্দটা আরবি থেকে আসছে, কিন্তু দক্ষিণ ভারতে বহু হিন্দু পরিবার আছে যাদের নাম আরবি শব্দ দিয়ে, ফলে কোনো ডিসিশনে পৌঁছানো যাচ্ছে না হামজা চৌধুরীর নাম দেখে। সে হিন্দু এবং ইন্ডিয়ান হইতেও পারে, বা মুসলিম হলেও তো ইন্ডিয়ান হইতে পারে। আরিফিন জিসানরা এদিকে এই চেষ্টাটা চালা যাচ্ছেন যে কোনোভাবে হামজা চৌধুরীর প্রকৃত পরিচয়টা বের করা যায় কিনা। এর মধ্যে ওনাদের সামনে একটা বড় সূত্র আসলো, সেটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে ইংলিশ একটা পত্রিকা একটা ফিচার করলো, যেখানে আসলে হামজা চৌধুরীর ডিটেল দেওয়া আছে। জানা গেল যে হামজা চৌধুরীর বাবা একজন ক্যারিবিয়ান আর মা হচ্ছে বাংলাদেশি, একবারে পিওর বাংলাদেশি, আমাদের সিলেটের হবিগঞ্জের মেয়ে। এবং হামজা চৌধুরীর মা বাবার সেপারেশন হয়ে যাওয়ার পরে এখন ওর যে স্টেপ ফাদার, উনিও সিলেটের হবিগঞ্জের মানুষ, ফলে এখন আসলে সে বাবা মা দুই সূত্রেই বাংলাদেশের মানুষ। এই জিনিসটা ওরা জানতে পারার পরে একদম উঠে পড়ে লাগলেন, ব্যাপারটাকে ব্যাপক পরিমাণে আলোচনায় আনা, ব্যাপক পরিমাণে তাকে নিয়ে লেখালেখি করা, ওই নিউজ থেকে বিষয়টা আরও বেশি সামনে আনা। এই জায়গায় ওনাদেরকে হেল্প করলেন কিছু ব্রিটিশ বাংলাদেশি, তারা নানা রকম সূত্র এনে দিলেন। অনেকে আবার হামজার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করলেন, তারা টুকটাক কথা জানালেন। সব মিলে এটা ওয়েল এস্টাবলিশ হলো যে হামজা আসলে বাংলাদেশি বংশোদ্ভূত, মানে দাবিটা ওরা পুরোপুরি রেইজ করতে পারলেন। এবং এই জিনিসটাকে ওনারা সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডে পরিণত করলেন। ওই সময় থেকেই প্রথম আমরা জানতে পারলাম যে হামজা চৌধুরী নামে একটা খেলোয়াড় আছে, যে ইংল্যান্ডে বয়সভিত্তিক দলে ডাক পেতে পারে যে কোনো সময়। 2016 সালের ঘটনা, তখন আমরা এটা শুনতেছি, এবং শুনতেছি কিন্তু পুরোটা এই জিসান ভাইদের সূত্রে। সেই ছেলেটা বাংলাদেশি বংশোদ্ভূত, ব্যাপারটা তখন থেকে টুকটাক আলোচনা আছে। ওনরা যে এক্সাইটমেন্ট নিয়ে জানাচ্ছিলেন, বাংলাদেশ অত এক্সাইটমেন্ট নিয়ে ব্যাপারটা রিসিভ করছে, এটা অন্তত আমি দাবি করব না। কোনো পত্র পত্রিকা বা ফুটবল ফেডারেশন কেউ এটা নিয়ে খুব বেশি উৎসাহ দেখায়নি। যা কিছু উৎসাহ এই সোশ্যাল মিডিয়ায়, মূলত ফেসবুকে, এবং সেটা জিসান ভাইদের তৈরি করা। 2019 সালে এসে এই জিনিসটা গ্রাউন্ড ব্রেক হলো। গ্রাউন্ড ব্রেকটা করলো আমাদের রাশেদ। তার আগে 2018 সালে হামজা সিনিয়র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড আন্ডার-21 দলে ডাক পেল। আপনারা জানেন যে আন্ডার-21 দলে সবসময় ফিফার একটা নিয়ম থাকে যে 3জন বাড়তি বয়সের খেলোয়াড় খেলানো যায়, তার ভিতরে একজন হিসাবে ডাকা হলো হামজাকে। এই জায়গায় আসলে আপনি হামজার ফুটবলিং গুরুত্বটা বুঝতে পারবেন। সবসময় এই যুব দলে বাড়তি যে 3জনকে নেওয়া হয় বাড়তি বয়সে, তাদেরকে দেখা হয় যে তাদের কোয়ালিটিটা যেন একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। এদেরকে নেওয়াই হয় আসলে জয় নিশ্চিত করার জন্য। ওই লেভেলে তো এমনি যারা বাচ্চারা খেলে আন্ডার-21, ওদের জয় আনার অভিজ্ঞতা খুব একটা থাকে না, ওরা মূলত আনন্দের জন্য খেলে। ওই জন্য এখানে 3জন খেলোয়াড় ইনসার্ট করে দেওয়া হয় যাদের আসলে সিনিয়র এক্সপিরিয়েন্স আছে। হামজার ওই এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও হামজাকে নেওয়া হলো, কারণ ইংল্যান্ড মনে করছিল যে হামজার ওই ক্ষমতাটা আছে, জয় এনে দেওয়ার ক্ষমতা আছে। তো হামজা সেখানে কি কি করছে আপনাদের জানেন। হামজা ফার্স্ট 11-এই 11টা ম্যাচ খেলছে। 2019 সালে যখন আন্ডার-21 ইউরো চ্যাম্পিয়নশিপ হয়, সেখানেও সে ফার্স্ট 11-এ খেলছে। 2019 সালে ওই ইউরো চ্যাম্পিয়নশিপটাই ছিল ইংল্যান্ড দলের হয়ে হামজার শেষ অভিযান। ওই ইউরো চ্যাম্পিয়নশিপের সময় ব্যাপারটা ইংল্যান্ডে অন্তত বেশ আলোচনায় চলে আসে যে হামজা হইলেও হইতে পারে ইংল্যান্ডের নেক্সট স্টার, মানে ডিফেন্সিভ মিডফিল্ডে তখন হামজাকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। এদিক আবার হামজা তো প্রিমিয়ার লিগে খেলতেছে, ফলে ইউরোপে অন্তত হামজা তখন আর অপরিচিত নাম না। আপনারা এরই মধ্যে আমি বলে ফেলছি যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবও তার ব্যাপারে তখন আগ্রহ দেখাচ্ছে। এরকম একটা সময়ে রাশেদের ব্যাপারে আমি একটু বলতে পারি যে রাশেদের লেখালেখি সাংবাদিকতা শুরু আমার সঙ্গে, সেটাও আজকের কথা না, সেটাও 2015 সালের কথা।
তখন আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছিলাম একটু শখ করে। আমি এই যে খেলা একাত্তরের কাউসার মজিব অপূর্ব, তারপরে আরও কয়েকজন ছিলাম আমরা, সেখানে 8-10 জন মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম খেলা 24 নামে একটা স্পোর্টস মিডিয়া করব। তো সেই জায়গাটায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রাশেদ। রাশেদ তখন ফুটবল খেলে, ও বিকেএসপির স্টুডেন্ট, এবং ও হচ্ছে কোচ মারুফ ভাইয়ের খুব প্রিয় শিষ্য, খুব প্রিয় শিষ্য। ফলে ওর টেকনিক্যাল বোঝাশোনা অনেক ভালো। তো আমাদের সঙ্গে রাশেদ যোগাযোগ করলো। রাশেদকে আমরা বললাম যে তুমি লেখা পাঠাও, মাঠ থেকে লেখা পাঠাও। ও খেলতেছে, সাংবাদিকতা করতেছে, এত সুন্দর কাজ করতো। শুরুতে হাতে লিখে লেখা ছবি তুলে পাঠাতো, সেটা আমরা কম্পোজ করে পাবলিশ করতাম। পরে রাশেদ তার সেই সাংবাদিকতা কোয়ালিটিটারে অনেক উপরে নিয়ে গেছে, নিজ যোগ্যতাই নিয়ে গেছে। গিয়ে সে প্রথম আলোতে জয়েন করে, এবং প্রথম আলোতে আসলে গ্রাউন্ড ব্রেক করে হামজা বিষয়ে। 2019 সালে হামজা যখন ইউরো খেললে ফিরল দেশে, ঠিক তার 2 দিন পরে হামজার সঙ্গে যোগাযোগ হয়ে গেল আমাদের রাশেদের। এই যোগাযোগটা হলো মূলত রাশেদকে এই জন্য প্রচুর পরিশ্রম করতে হলো। রাশেদের মাথায় ওই জিনিসটা কিন্তু ঢুকছে এই জিসান ভাইদের উদ্যোগ থেকে। জিসান ভাইরা বারবার লিখছেন, ও তো সোশ্যাল মিডিয়া ফলো করে, ফলে ওর খেলোয়াড়ি জীবন থেকে জানে যে হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত। তখন থেকেই ওর একটা টার্গেট ছিল যে এর ছেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। ও এটার জন্য বহুত ঘাম ঝরাইছে, বহুত ঘাম ঝরাইছে। রীতিমতো হবিগঞ্জে কি সোর্স আছে, হবিগঞ্জে কিভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়। এক সময় ওর সঙ্গে হামজার বাবার একটা সুসম্পর্ক হয়ে গেল। এই জিনিসটা আমরা পরের দিকে আবার খুব ভালো আলোচনা করব যে এই জিনিসটা কত কাজে লাগছে। হামজার বাবার সঙ্গে ওর দারুণ সুসম্পর্ক হয়ে গেল। হামজার বাবার সঙ্গে একাধিকবার কথাবার্তা বলছে। অ্যাট লাস্ট ওই যোগাযোগের সূত্র ধরে, ওই যে বললাম যে ইউরো খেলে ফেরার মাত্র 2 দিন পরে হামজার সঙ্গে সে ভিডিও কলে কথা বলল, এবং সেই সময়ের বর্ণনা রাশেদ বিভিন্ন সময় দিচ্ছে। আপনারা হয়তো কোনো জায়গায় ইন্টারভিউতেও দেখতে পাবেন যে হামজা তার মেয়েকে কোলে নিয়ে বসে সিলেটি ভাষায় রাশেদকে ইন্টারভিউ দিচ্ছিল। দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। রাশেদ বলছে যে সে চমকায় গেছিল হামজা যখন সিলেটি বাংলায় কথা বলা শুরু করলো। সে ভাবছিল যে ইংরেজিতেই হবে ইন্টারভিউটা, পরে দেখছে যে বাংলাই হচ্ছে। হামজা সেখানে কথাবার্তা বললো তার বাংলাদেশ নিয়ে প্রীতি, এবং সেই প্রথম আমরা জানতে পারলাম যে হামজা ছোটোবেলায় বাংলাদেশে বেশ সময় কাটাইছে। মানে যখন একদম পিচ্ছি ছিল তখন হবিগঞ্জে সে কয়েক দফা আসছে, তার বাংলাদেশের স্মৃতিচারণ করলো। সেই ইন্টারভিউটা খুব সারা জায়গায় ছিল, আপনাদের মনে আছে কিনা, সারা দেশে সবাই খুব গুরুত্বের সঙ্গে পড়ছিল ব্যাপারটা। এবং ওই ইন্টারভিউতে হামজা কিন্তু একটু হতাশ করলো বাংলাদেশকে। বললো, অ্যাজ আমি ইংল্যান্ড আন্ডার 21-এ খেলছি, মানে ইংল্যান্ডের জার্সি তো গায়ে পরে ফেলছে, ফলে আমার আসলে এখন স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলা। দেখেন, এই ব্যাপারটার মধ্যে হতাশ হওয়ার কিছু নাই, মানে তার খারাপ মনে করার কিছু নাই। আপনার সামনে যদি অপশন থাকে যে আর্জেন্টিনা না বাংলাদেশ, ও আর্জেন্টিনায় থাকে এরকম একটা বাংলাদেশি বংশোদ্ভূত লোক, অবশ্যই আর্জেন্টিনারে বেছে নেবে। সেই ইংল্যান্ডের হয়ে খেললে বিশ্বকাপ খেলতো, আরও অনেক বড় বড় সুযোগ ছিল তার সামনে। তো সে সেই জন্য বলল যে আমি আসলে ইংল্যান্ডের কথাই ভাবতেছি, এই মুহূর্তে বাংলাদেশের কথা ভাবতেছি না, তবে বাংলাদেশের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা আছে, আমি বাংলাদেশকে নিজের দেশ বলেই মনে করি, এবং ওটা আমার হোম। এই জিনিসটা জিসান ভাই সহ আমাদের যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এটার একটা ধাক্কা দিল। সবাই একটু কষ্ট পেল যে হামজা তাহলে বাংলাদেশে আসবে না। তো আসলে কষ্টটা পাইলো তারা হামজা যখন ইংল্যান্ড দলের ডাক পেল। আমি বারবার ইংল্যান্ড দল বলতেছি, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ফিফার চোখে সমস্ত এজ ভিত্তিক দলও ন্যাশনাল দল, ফলে সেই ইংল্যান্ড দলে ডাক পেল। এরপরে আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড একটু ধাক্কা খেলো যে তাহলে আর ওরে পাওয়া যাবে না। বয়স ভিত্তিক দলের সিনিয়র মেম্বার হিসাবে ডাক পাইছে, তার মানে 2 দিন পরে তো সিনিয়র দলেই খেলবে, ফলে একটা ধাক্কা খেলো ব্যাপারটা। কিন্তু 2020 সালে আবার ব্যাপারটা একটা প্রাণ পেল ওই রাশেদের মাধ্যমে। রাশেদ কিন্তু হামজার সঙ্গে যোগাযোগ কখনো বন্ধ করে নাই। হামজা বাংলাদেশে আসুক বা না আসুক, হামজা বাংলাদেশের হয়ে খেলুক বা না খেলুক, সে হামজা এবং তার বাবার সঙ্গে রেগুলার যোগাযোগ রেখে গেছে। 2020 সালে আবার সে হামজার একটা ইন্টারভিউ নিল। এই ইন্টারভিউতে হামজা একটা নতুন কথা জানালো, যেহেতু গত 1-1.5 বছর ধরে সে আর ইংল্যান্ডের কোনো রকম কোনো দলে ডাক পায় নাই। হামজা জানালো সে আরো 2 বছর দেখবে যে সে ইংল্যান্ড দলে ডাক পায় কিনা। তখন হামজা প্রিমিয়ার লিগে খেলতেছে, ফলে ডাক পাওয়ার সম্ভাবনা তো আছে। সে রাশেদকে সোজাসুজি বললো যে এই 2 বছরের মধ্যে যদি আমি ডাক না পাই তাহলে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, আমি বাংলাদেশে আসতে চাই। ব্যাপারটা আবার প্রবল একটা প্রাণচাঞ্চল্য তৈরি করলো। আবার এদিকে আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড দিব্যি নেচে গিয়ে উঠলো যে তাহলে তো একটা সম্ভাবনা আছে, হামজাকে আমরা পাইতে পারি। আবার লেখালেখি শুরু হলো, হামজা আসলে আসতে পারে, আসলে আসতে পারে। 2020 সালে এটা জানা গেল। 2022 পর্যন্ত ব্যাপারটাই আলোচনা পর্যায়ে থাকলো।
2022-এর শেষ দিকে বা 2023-এর শুরুর দিকে হামজা কনফার্ম করে দিলে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এইটা ছিল আমাদের জিসান ভাইদের জন্য প্রথম বড় জয়। মানে তারা যে এই মধ্যে যতগুলো জয় আনছে, এরপরেও আপনি দেখবেন আমি গল্প করতেছি, জিসান ভাইদের আরও বড় একটা রোল আছে, সেইটাও তাদের সবচেয়ে বড় জয়গুলোর এক। সেখানে প্রথম জয়টা ছিল যখন হামজা চৌধুরী বললো সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এটা সম্ভবত 2023 সালের শুরুর দিকের ঘটনা। এবার তৎপরতা শুরু হলো, তৎপরতা 2023 সাল ধরে চলতে থাকলো। হামজার আবার ইন্টারভিউ করলো রাশেদ এবং যোগাযোগ শুরু করলো। কিন্তু এখানে একটা জিনিস বলতে হবে, আমাদের ফুটবল ফেডারেশনের তো এই কাজগুলো করার কথা ছিল। এই যে রাশেদ বা জিসান ভাই যে কাজগুলো করতেছে, ন্যাচারালি এই ট্যালেন্ট স্পট করবে তো ফুটবল ফেডারেশন। ন্যাচারালি তার এই বারবার তার কি মনের অবস্থা কি তার সঙ্গে কমিউনিকেশনটা তো করবে ফুটবল ফেডারেশন। দেখেন এ পর্যন্ত কিন্তু বিএফএফ এত কিছু শুনতেছে, জানতেছে, পত্রিকায় ছাপা হচ্ছে, বিএফএফ থেকে কেউ কোনোদিন হামজার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে নাই যে ভাই আসলে কি তুমি খেলবা কিনা বা কিচ্ছু যোগাযোগ করে নাই। শেষ পর্যন্ত রাশেদ আরেকটা কর্তব্য করলো, সেটা হচ্ছে বিএফএফ এর তৎকালীন যে সেক্রেটারি আবু নাইম সোহাগ, পরে ফিফার থেকে বড় ধরনের শাস্তি পেয়ে ফুটবল থেকে ছিটকে গেছেন, আবু নাইম সোহাগের সঙ্গে রাশেদ দেখা করলো। ও যেহেতু ফুটবলার, তারপরে বিভিন্ন টিমের কোচিং সেট আপের সঙ্গে কাজ করে, আবার সাংবাদিক, ওর অ্যাক্সেস খুব সহজ। ও সোহাগ বাইরে বললো যে প্লিজ আপনারা একটু যোগাযোগ করেন, যোগাযোগ করে দেখেন যে এই ছেলেটারে আনা যায় কিনা, আনা গেলে বাংলাদেশের ফুটবলের নানা রকম উপকার হবে। এইসব বুঝালো টুঝালো, স্টিল ফুটবল ফেডারেশন খুব উৎসাহ দেখায় নাই। আপনারা জানেন সে সময় বিএফএ প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই তো বাংলাদেশের ফুটবলে অনেক বড় ফিগার, কিন্তু কিছু অ্যারোগেন্স, কিছু ইগনোরেন্স আলাউদ্দিন ভাইরে আসলে ভিলেন বানায় ফেলছিল। তার ভিতরে একটা বড় ব্যাপার ছিল যে এই যে বাংলাদেশি বংশোদ্ভূত যেসব খেলোয়াড় তাদেরকে ডাকার ব্যাপারে ওনার খুব আপত্তি ছিল। দেখেন এর আগে এই যে জামাল ভুঁইয়ার ক্রেডিট দেখি আজকাল অনেকে আবার ফেসবুকে লেখা শুরু করছে, এই জামাল ভুঁইয়ারে তো সালাউদ্দিন আনছে, তাহলে ওনার এই নিন্দাবন্ধ করে। আরে তখন তাবিতাওয়াল, এই যে তাবিতাওয়াল এখন বিএফএফ প্রেসিডেন্ট, উনি তখন বিএফএফ ছিলেন, উনি জামাল ভুঁইয়ারে আনার মূল কারিগর ছিলেন। উনি মূলত জামাল ভুঁইয়ারে আনার ম্যাজিকটা দেখাইছিলেন, যোগাযোগটা করছিলেন। পরে সালাউদ্দিন ভাইদের সময়ে এসে জামাল আসছে, ফলে এইখানেও ক্রেডিট নেওয়ার কিছু নাই। সালাউদ্দিন ভাইয়ের খুব আপত্তি ছিল। আমার ধারণা হামজার ব্যাপারে উনি খুব মানে সোয়াগরে খুব একটা সাপোর্ট দেন নেই। কিন্তু ওই হয় না যে হামজার মতো ফিগার, ওয়ার্ল্ড রিনাউন্ড, তারে হাতে পেয়েও যদি বাংলাদেশ কোনো চেষ্টা না করে তাহলে কেমন দেখায়। এই জন্য সোয়াগ কিছুটা যোগাযোগ শুরু করে। এই যোগাযোগের ফলে হামজার পরিবার একটা উৎসাহ পায়। এই জায়গাটায় আপনার আরেকটা লোকের কথা একটু আমার বিশেষ করে বলা উচিত, সেটা হচ্ছে হামজার বাবা। ওনার রেফারেন্স তো কয়েকবার দিলাম যে রাশেদের সঙ্গে যোগাযোগ অমুক তমুক, এই জিনিসটা কিন্তু হামজার বাবাই কন্টিনিউ করতেন। হামজার পক্ষে তো আর প্রতিদিন রাশেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না বা প্রতিদিন আপডেট দেওয়া সম্ভব না। ফলে এই যোগাযোগের কাজটা কিন্তু মূলত বাংলাদেশের সঙ্গে যা ছিল হামজার বাবার ছিল। এবং হামজার বাবা এই সময় যখন বিএফএফ থেকে প্রথম একটা যোগাযোগ হলো, তারপরে উনি ওনার ছেলেকে একেবারে আষ্টে পৃষ্ঠে ধরে ফেললেন যে তোমার আসলে যা যা প্রসেস করা সব করতে হবে, কারণ অনেক কাগজপত্রের কাজ বাকি, সেই কাগজপত্রের কাজগুলো তো করতে হবে। যদিও আমি বলছি আপনাদের যে হামজার ইনি স্টেপ ফাদার, কিছু যায় আসে না। এই পৃথিবীতে সম্পর্ক না শুধু রক্ত দিয়ে নির্ধারণ হয় না। আমি হামজা আর ওর বাবার রিলেশনটা দেখি আর ভাবি যে আপন বাবা, পর বাবা, সৎ বাবা, এগুলো কি মিন করে? কিচ্ছু মিন করে না। 2019 সালে হামজাকে নিয়ে যখন এখানে রাশেদ এই লেখালেখি করতেছে, তখন আরেকটা মজার ব্যাপার ঘটলো। বাংলাদেশ তখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল ইংল্যান্ডে। হামজা কিন্তু ক্রিকেটের ফলোয়ার, বেশ ভালো ফলোয়ার। আপনি 2018-19-এও তার পোস্ট দেখবেন টুইটারে, সেখানে সে সাকিবরে নিয়ে পোস্ট করতেছে অমুক তমুক। আজকে আমরা সাকিব হামজার তুলনা করি, আমরা এই প্রেমটা দেখি না যে হামজার কি পরিমাণে প্রেম সাকিবের প্রতি ছিল বা এখনো আছে। ও সাকিবরে নিয়ে বহু আগে টুইট করতে দেখছি ওরে আমি। তো হামজা একটা কাজ করলো, ওর বাবারে পুরো বিশ্বকাপে, বাংলাদেশ কিন্তু ওই বিশ্বকাপে অনেকগুলো ম্যাচ খেলছিল, এবারে ফরম্যাটটা ছিল যে সবাই সবার সঙ্গে খেলবে। ফলে আপনারা জানেন সাকিবের সেই ফেমাস বিশ্বকাপ, যে বিশ্বকাপে সাকিব আর কি সর্বকালের সেরা অলরাউন্ড পারফরমেন্স করছিল বিশ্বকাপে। ও সেই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টিকিট, একেবারে খুব দামি টিকিট কিনে এনে হামজা ওর বাবারে দিল। ও জানে যে ওর বাবা হচ্ছে একদম বাংলাদেশের ডাইহার্ড সাপোর্টার, মানে উনি তো একদম পিওর বাংলাদেশি, উনি হবিগঞ্জের মানুষ। ফলে ওনার প্রাণটা সবসময় পড়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে আসছে, হামজা এক গাদা টিকিট কিনে এনে প্রত্যেকটা ম্যাচের সবচেয়ে দামি টিকিট কিনে এনে বাবারে দিল যে তুমি প্রত্যেকটা ম্যাচ দেখবা। তখনই হামজার বাবা বলছিল যে তুমিও একদিন বাংলাদেশ টিমের হয়ে খেললে খুব খুশি হবে।
2023 সালে হামজা যখন কনফার্ম করলো সে বাংলাদেশের হয়ে খেলতে চায়, তখন ওর বাবা দৌড়ঝাঁপটা শুরু করলেন। ওর বাবা একদিকে রাশেদের সঙ্গে যোগাযোগ, একদিকে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ, অন্যদিকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা। বিদেশে বসে পাসপোর্ট পাওয়ার সিস্টেম আছে, সেটা আপনারা জানেন, সমস্ত কাগজপত্র প্রমাণপত্র দিতে হয়, দিলে অ্যাম্বাসি পাসপোর্ট করে দেয়। সেই প্রসেস শুরু হলো। অনেকগুলো লিগাল ধাপ পার হতে হবে। প্রথমত তাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ইংলিশ ফুটবল ফেডারেশন, মানে এফ এর কাছে আবেদন করতে হবে যে আমি অ্যাসোসিয়েশন বদলাতে চাই, আমি এতদিন তোমাদের অ্যাসোসিয়েশনের খেলোয়াড় ছিলাম, আমি এখন বাংলাদেশে ফুটবল ফেডারেশনের হয়ে খেলতে চাই। এফ এর এই অনুমোদন দিতে হবে। এই অনুমোদন নিয়ে আবার জমা দিতে হবে ফিফায়। এখানে অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এই অনুমোদন পাওয়াটা খুব জটিল কিছু না। সাধারণত যেটা হয়, যখন ওই ফুটবল ফেডারেশনের অনুমোদন সহ কেউ অ্যাপ্লাই করে ফিফাতে, ওটা কয়েক ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেওয়া যে ওকে, তুমি এখন নতুন ফেডারেশনে খেলবা, নতুন অ্যাসোসিয়েশনে যাবা। কিন্তু হামজার ক্ষেত্রে একটা জটিলতা বেঁধে গেল। সেটা হচ্ছে হামজা তো ইংল্যান্ডের হয়ে খেলে ফেলছে। ওই যে আপনাকে বলছি যে বয়স ভিত্তিক দলে খেলা মানেও জাতীয় দলে খেলা ফিফার চোখে। ফিফা তো সবগুলোকে জাতীয় দল বলে। এখন সে তো ওই জাতীয় দলে খেলছে, সেই ক্ষেত্রে আইন কানুনের ব্যাপক প্যাচ আছে। এইটা একটা কমিটির কাছে যায়, তখন এই ফাইলটা যায় একটা কমিটির কাছে। এই কমিটি সমস্ত আইন কানুন কোথায় কোথায় দেখে। ওই কমিটি দেখে যে কোনো আইনে কোনো সমস্যা আছে কিনা। এই আইনে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা বের হয়ে গেল হামজা ওই অ্যাপ্লাই করার আগেই। যখনই সে এফ এর কাছে অ্যাপ্লাই করলো, তখনই ইংলিশ মিডিয়া একটা নিউজ চলে আসবে যে হামজা এই ছাড়পত্র পাবে না। কেন পাবে না? কারণ ফিফা 2020 সাল থেকে নতুন আইন অনুযায়ী চলতেছে। এই আইন অনুযায়ী কোনো খেলোয়াড় যদি কোনো অ্যাসোসিয়েশনের জুনিয়র টিমে সিনিয়র মেম্বার হিসাবে খেলে, তাহলে সে আর অ্যাসোসিয়েশন বদলাইতে পারবে না। তাকে অ্যাসোসিয়েশন বদলানোর জন্য বিশেষ কিছু প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। সেই প্রসেস এত জটিল যে এটা আসলে প্রায় অসম্ভব। এখন এই জায়গাটাতে তাহলে একটা ভেজাল লেগে গেল। আবার মঞ্চে আসলেন আরিফিন জিসান। আরিফিন জিসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানালেন যে এই আইন হামজার ক্ষেত্রে প্রযোজ্য না। উনি এখন আইন ঘাটা শুরু করছেন এর আগে, যে কোথাও কোনো ফাঁক বের করা যায় নাকি। উনি দেখলেন দারুণ একটা ফাঁক আছে। সেটা কি, আইনে বলা আছে যে এই আইন কার্যকর হবে 2020 সালের সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে। এর আগে যারা কোনো অ্যাসোসিয়েশনের হয়ে খেলে ফেলছে, তারা অ্যাসোসিয়েশন বদলানোর আবেদন করলে সুযোগ পাবে। এবং সেই ক্ষেত্রে ওনার নজির হিসাবে কয়েকটা কেস এরকম খুঁজে পেলেন, নামগুলো আমি ভুলে গেছি। এই কেসগুলোর ফাইল সহ এবং আইনের ওই অংশটা যেটা কবে থেকে কার্যকর হবে, এর আগের ক্ষেত্রে এটা বিবেচ্য হবে না। একটা বিরাট পাথর নেমে গেল। বাফুফে তখন আবার হামজার ফ্যামিলিকে ওই তথ্যগুলো সরবরাহ করলো, এবং সম্ভবত রাশেদ বা জিসান ভাই যে কেউ ততক্ষণে ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে তাদেরও তথ্যগুলো জানাবে। মানে দেখেন কেমন অ্যাডভেঞ্চার ফিল্ম। ওই মুহূর্তে যদি জিসান ভাই আবার মঞ্চে এসে ওইগুলো খুঁজে বের না করেন যে এই আইন হামজার ক্ষেত্রে প্রযোজ্য না, তাহলে কিন্তু হামজা ওই উদ্যোগই দিতে পারে না। হামজা যেহেতু ব্রিটিশ মিডিয়ায় নিউজ হয়েছে যে হামজা যেতে পারবে না, সেক্ষেত্রে হামজা তো আর অ্যাপ্লাই করতো না ফিফার কাছে। যখন হামজার ফ্যামিলিকে জানানো হলো যে না আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তখন তারা ওই যে এফ এর কাছে প্রথম আবেদন করলো। এটা 2024 সালে আগস্টের পরের ঘটনা। আগস্টটা আমার মনে আছে কেন, 2024 সালের আগস্টে হামজা পাসপোর্ট হাতে পায়। এবং সেই পাসপোর্টটা দেখেন, ওর মা বাবা, ওর মার কথা বলি নাই এতক্ষণ, যে ওর মাও কিন্তু এটা নিয়ে খুব অ্যাক্টিভ। যেদিন পাসপোর্ট ডেলিভারির ডেট ছিল, ওই দিনটায় হামজার খেলা ছিল। হামজা ওর মাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অ্যাম্বাসিতে পাঠাইছে। ওর মা গিয়ে পাসপোর্ট রিসিভ করছে। পাসপোর্ট রিসিভ করে ওর মা প্রতিক্রিয়াও দিচ্ছেন মিডিয়াতে। তারপরে সেই পাসপোর্ট হাতে পেল হামজা। তারপর পরই কাগজের প্রসেসটা শুরু হলো। হামজা প্রথমে অ্যাপ্লাই করলো এফএতে। এফএ সেই কাগজপত্র নিয়ে দেওয়া হলো ফিফার কাছে। সঙ্গে ফিফাকে জানায় দেওয়া হলো যে তোমাদের আইনের এই এক্সিকিউশন হামজার ব্যাপারে হবে না। তারপরও ফিফা অলমোস্ট 1.5 মাস 2 মাস সময় নিল পুরো ব্যাপারটা। অন্যদের মতো যেটা বলছি সই করে দিল না যে ওকে ঠিক আছে। এটা পুনর্বিবেচনা কমিটিতে গেল। ওই কমিটি সব আইন কানুন দেখলো যে না ঠিক আছে, আসলেই হামজার ক্ষেত্রে ওই নতুন আইন প্রযোজ্য হবে না। কারণ হামজা ইংল্যান্ড আন্ডার 21 দলের হয়ে সর্বশেষ খেলছে 2020 সালের আগে, মানে 2019-এ। আর এই আইন কার্যকর হচ্ছে 2020-এর 18 সেপ্টেম্বর এসে। ফলে আর কোনো কনফ্লিক্ট হচ্ছে না। ফলে ফিফা তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড় হিসাবে অনুমতি দিয়ে দিল এবং স্বীকৃতি দিয়ে দিল। সারা পৃথিবীর সব ওয়েবসাইটে, ট্রান্সফার মার্কেট থেকে শুরু করে উইকিপিডিয়া, সব জায়গায় হামজার নামের পাশে বাংলাদেশের পতাকা বসে গেল।
এটা যে কি গুরুত্বপূর্ণ ব্যাপার, কি বড় ব্যাপার, এটা আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো ফিল করেন, নিশ্চয়ই আমার চেয়ে ভালো ফিল করেন। আমি প্রথম যেদিন এটা ঘটলো, আমি তো কখনো ফুটবল মানে ওইভাবে ফুটবল রিপোর্টিং করি নাই। আমি আপনাদের চেয়েও ফুটবলে অপদার্থ মূর্খ একজন মানুষ, ফুটবল বুঝি না, টেকনিক্যাল আলাপ টালাপ ওই টুকটাক পড়ে টড়ে তারপরে ধারাভাষ্যকারদের কথা শুনে যায় একটু বলি, তার মধ্যে প্রচুর ভুলভাল বলি, সেও আপনারা জানেন। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসাটা কম না, ভালোবাসাটা কম না। বিশেষত ইন্টারন্যাশনাল ফুটবলে ওই আর্জেন্টিনার প্রতি বেশি ভালোবাসা দেখায়, সেই সূত্রে বার্সেলোনা, এই রকম ভালোবাসা ছিল। কিন্তু বাংলাদেশ ফুটবলের প্রতি প্রেমটা অন্যরকম। মনে মুন্না কাজী সালাউদ্দিন থেকে শুরু করে আমাদের সাব্বির ভাই, কায়সার আহমেদ, সেই তালিকায় হামজা, প্রিমিয়ার লিগের একজন খেলোয়াড়, তার নামের পাশে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি ট্রান্সফার মার্কেটে ঢুকলে, ফিফার ওয়েবসাইটে ঢুকলে। এটা বলেন কি একটা শিউরে ওঠার মতো অনুভূতি। এই অনুভূতিটা আমাদের এনে দিল এই দুই বালক। বালকই বলি, আমি তো বৃদ্ধ। এতক্ষণ জিসান ভাই করছি, রাশেদকে অবশ্য ভাই বলা তো সম্ভব না, একেবারেই ছোট ভাই আমার। তো ওরা তো আসলে বালক। এই 2016 সালে ইন্টার পাস করছে জিসান ভাই, ডাক্তার হচ্ছে, তারপরে ফুটবলের জন্য কি কাজটা করলো দেখেন। এই দুইটা মানুষ একেবারে ব্যক্তিগত উদ্যোগে, ফুটবল ফেডারেশন, রাষ্ট্র, কারোর কোনো এখানে সম্পৃক্ততা ছিল না। আমি জেনে বলতেছি, প্রসেসগুলো আমি সেই সময় শুনছি, দেখছি। রাশেদ কি করছে ওইটা তো কাছ থেকে দেখছি। তো সেই জিনিসগুলো দুটো মানুষ ব্যক্তিগত উদ্যোগে একটা উপন্যাস লিখে ফেললো, একটা থ্রিলার লিখে ফেললো, একটা অ্যাডভেঞ্চার লিখে ফেললো। আমি আজকে এই শুভ মুহূর্তে, যখন আরেকটু পরেই বাংলাদেশের হয়ে হামজা ওই জার্সিটা গায়ে জড়াবে, মানে আমি এখন ভাবলে শিউরে উঠতেছি। সেই সময়ে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই জিসান ভাই আর রাশেদের প্রতি। আপনারা দুইজন বাংলাদেশকে অনেক বড় একটা সম্পদ এনে দিয়েছেন। আবারও বলি, এই সম্পদ বাংলাদেশকে আর্জেন্টিনা, ব্রাজিল বানাবে না, কিন্তু এটা একটা কালচার তৈরি হবে, একটা কালচার তৈরি হবে। নতুন পথে বাংলাদেশের ফুটবল হাঁটা শুরু করবে, যদি না এখান থেকে আমরা ব্যাকফুটে যাওয়ার চেষ্টা করি। এই ফাহমুদুল কাণ্ড টাণ্ড এগুলো আর ঘটতে দেওয়া যাবে না। এখান থেকে আমাদের শুধু সামনে এগোতে হবে। এই সামনে এগোনোর যে দুয়ারটা, এই দুয়ারটা আপনারা দুজন খুলে দিচ্ছেন ভাই, রাশেদ এবং জিসান। একবার হাত জোর করে জাতির হয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আমি নিশ্চিত আপনারা বাংলাদেশকে আরও এরকম তরুণ তরুণ ট্যালেন্ট উপহার দেবেন। জিসান ভাই এখনও সেই আগের মতোই খুঁজে বেড়াচ্ছেন কোথায় বাংলাদেশে আর কাকে পাওয়া যায়। রাশেদ এখন আবার সাংবাদিকতা ছেড়ে মাঠে নেমে গেছে, সে এখন ফর্টিস গ্রুপের ম্যানেজার, সে এখন মাঠে খেলোয়াড় খুঁজে বেড়াচ্ছে। আমি আশা করি তারা দুজন যার যার ক্ষেত্র থেকে বাংলাদেশকে আরও অনেক কিছু উপহার দেবে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।